হচ্ছে 01711567100। মোবাইল ফোন ছাড়াও যে কোনো নাম্বার, ল্যান্ডফোন থেকে আপনারা আমাদের এই নাম্বারটিতে কল করতে পারবেন। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম, আমরা ততক্ষণ একটু আলোচনায় যাচ্ছি। আমি প্রথমে ডক্টর সরদার নাইম, আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে আমরা জানি যে আপনি আমাদের দেশে ল্যাপারোস্কোপিক সার্জারি প্রথম শুরু করেছিলেন, তো সেই প্রেক্ষাপটটা যদি একটু সংক্ষেপে বলেন আমাদেরকে। ধন্যবাদ সরদার। আমি তখন টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পিএইচডি করছিলাম। সেই সময় 1989 সালের শেষ দিকে টোকিও বিশ্ববিদ্যালয়ে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হলো। অ্যাকচুয়ালি আমি দর্শকদের জন্য বলছি যে ল্যাপারোস্কোপ কথাটার শব্দটার অর্থ হলো ল্যাপারো মিন্স পেট, অ্যাবডোমেন, এবং স্কোপ মিন্স টু সি সামথিং। তো পেটের ভিতরে যে স্কোপ দিয়ে দেখা হয় সেই জন্য এটাকে ল্যাপারোস্কোপ বলা হয়। তো আমরা তো পেটের ভিতরে সার্জারিগুলো আগে করতাম পেট কেটে, তো সেটাই যদি ভিতরটা দেখা যায় কোনো স্কোপের মাধ্যমে এবং টেলিভিশন মনিটরে যদি আমরা সুন্দর করে সেই ভিতরের ছবিটা দেখতে পাই, সেটা গলব্লাডার হোক, অ্যাপেন্ডিক্স হোক, হার্নিয়া হোক, যাই হোক, তাহলে আমরা সেটা পেট না কেটেই করতে পারি। তো সেই জিনিসটাই যখন টোকিও ইউনিভার্সিটিতে 1989 সালে শুরু হলো, তখন আমি অত্যন্ত ভাগ্যবান বলবো নিজেকে, আমার প্রফেসর সেটা শুরু করেছিলেন জাপানে। তো তখন থেকেই সেটা সম্পূর্ণভাবে ভালোভাবে শেখার একটা সুযোগ হয়েছিল আমার। তারপরে 1991 সালে শেষ দিকে আমি তখন তৃতীয় বৈজ্ঞানিক কনফারেন্স, যেটাকে বলেন ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছিল বাংলাদেশ সোসাইটি অফ সার্জনসের, সেটাতে একটি প্রি কংগ্রেস ওয়ার্কশপের মতো ছিল। তখন তৎকালীন আমি এখন অবশ্যই তার নাম বলতে হয়, প্রফেসর গোলাম রসুল, তৎকালীন সোসাইটি অফ সার্জনসের সভাপতি ছিলেন। ওনাকে বললাম যে স্যার আমি এটা দেশে করতে চাই, আপনি আমাকে সুযোগ দেন। তো ওই জিনিসটা সবার কাছে নতুন ছিল, স্যারের কাছে নতুন ছিল, কিন্তু উনি তখন সানন্দে রাজি হলেন। তখন আমি জাপান থেকে কিছু যন্ত্রপাতি, ল্যাপারোস্কোপিক পুরো যন্ত্রপাতি নিয়ে এসে ডক্টর হাশিমোতো দাইজো বলে একজন সার্জন আমার সাথে আসলেন। আমরা দুজনে মিলে এদেশে প্রথমবারের মতো ল্যাপারোস্কোপিক সার্জারি করলাম। দুটো পেশেন্টের করে করেছিলাম গলব্লাডার। তো ল্যাপারোস্কোপ যদিও শুরু হয়েছে আরো অনেক আগে, সেটা ডায়াগনস্টিক টুল হিসেবে ছিল, কিন্তু সেই রোগ নির্ণয়ের জন্য এটা ব্যবহার হতো আগে। কিন্তু সেই প্রথম আমরা গলব্লাডার রিমুভালের মাধ্যমে, ব্যাড গলব্লাডার রিমুভালের মাধ্যমে ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমি করে এই ল্যাপারোস্কোপিক প্রসিডিউরটাকে পপুলার করলাম। তারপর আমি 93-তে ফিরে আসি দেশে, পিএইচডি শেষ করে বাদেবে জয়েন করি, এবং তখন থেকেই এই দেশে রেগুলারলি ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করি। দর্শকদের ফোন এসে গেছে, ফোনটা নিচ্ছি আমি। হ্যালো, হ্যাঁ আসসালাম, বলুন। জি বলুন। আমার সমস্যা আমাদের আজকের বিষয় হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। আপনি যে বিষয়টা বললেন সে বিষয়ে আমরা ভবিষ্যতে কোনো অনুষ্ঠানের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি এখন ডক্টর এস.এম. রেজাউল ইসলাম, আপনার সাথে জানতে চাইব যে আপনি একাধারে জেনারেল সার্জন, আবার ল্যাপারোস্কোপিক সার্জনও, দেশের বাইরে অনেক কাজ করেছেন, দেশে কাজ করছেন এখন। তো আপনি আমাদেরকে বলবেন কি যে পেট কেটে যে অপারেশনগুলি হচ্ছে গলব্লাডার, পিত্তথলি, এখন ল্যাপারোস্কোপিতে করছেন, আপনারাই করছেন, তো দুটার মধ্যে পার্থক্যটা কি? আপনি সার্জন হিসাবে কি মনে করেন পার্থক্যটা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা একটা সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি ল্যাপারোস্কোপ, এভরি সার্জারি হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজ। প্রত্যেকটা এই যে ল্যাপারোস্কোপেরও অ্যাডভান্টেজ আছে। আবার জেনারেল সার্জারি, আমরা যারা কনভেনশনাল প্রথমে জেনারেল সার্জারি শিখেছি, আমাদের কাছে ওটাও আমাদের কাছে অনেক প্রিয়। কিন্তু আমি যে ডিফারেন্সগুলো বলতে চাচ্ছি, হ্যাঁ, ল্যাপারোস্কোপ এটা আরেকটা নাম হচ্ছে, নাইমিটারি বলেছেন যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি। আমাদের অ্যাক্সেসটা কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, বিকজ আমরা ছোট ছোট ছিদ্র দিয়ে, চার পাঁচটা ছিদ্র দিয়ে আমরা ওই অর্গানকে অ্যাক্সেস করে ওটাকে বের করে নিয়ে আসি। আমাদের অ্যাক্সেস ইজ লিমিটেড, বাট আওয়ার ভিশন ইজ ওয়াইডার রাদার। আচ্ছা আচ্ছা, আমার ভিশনটা আমরা কিন্তু ছোট হয়ে যাচ্ছে না, কিন্তু বড় হয়ে যাচ্ছে। মনিটর আপনি অনেক বড়। এক্স্যাক্টলি, many times resolution, many times more than conventional surgery. Plus যেমন ক্যাভিটি, যদি কোনো একটা সার্জারি হয় পেটের নিচের দিকে অথবা ডায়াফ্রাম করতে পারি,
অর্গানের যে ফিডব্যাক পাচ্ছি অর্গানটা ধরে সেটা আমি পাচ্ছি না, যেটা আমি ওপেন সার্জারিতে পাচ্ছি। সো এটাই এগুলো বেসিক্যালি ডিফারেন্ট। তবে এভরি সার্জারি হ্যাজ ওন অ্যাডভান্টেজ। তবে এখন যেটা বলা হয় যে প্রযুক্তিগত উন্নতির কারণে আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে জয়েন করেছিলাম, ওরা বলছেন যে 10 ইয়ার্স আমার মনে হয় যে এখন যে সার্জারিগুলো হচ্ছে ওপেন, তার only 10% শুধু ওপেন হবে, আমাদের 90% probably will be done by some form of laparoscopy. তো দর্শকের একটি ফোন এসে গেছে, ফোনটা নিচ্ছি। হ্যালো, আমাদের লাইনটা ডিস্টার্ব হচ্ছে। এখন সাধারণ নেম আপনার কাছে জানতে চাইবো যে উনি তো বললেন যে এই যে কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু আলটিমেটলি পপুলার হচ্ছে, ক্রমশই পপুলার হচ্ছে। তো এটার কারণগুলো কি? এটা কি যে রোগীর কম কাটা হচ্ছে এটা, নাকি খরচের বিষয়টাও আছে, বা রোগীর আরোগ্য হওয়ার দ্রুত আরোগ্য হওয়ার যে বিষয়টা আছে সেটাও আছে? হ্যাঁ, সেই কতগুলো যেটা যেভাবে বললেন যে অবশ্যই এটা সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন, সার্জনের কি সুবিধা কি অসুবিধা। কিন্তু রোগীদের জন্য যেটা হয় অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারি দিয়ে ভবিষ্যতে যেখানে 90% সার্জারি সম্ভব হবে, এবং এখনও প্রায় আমি বলবো মোর দেন 50% সার্জারি, এবং গলব্লাডারের জন্য প্রায় মোর দেন 80% সার্জারি এখন ল্যাপারোস্কোপি হচ্ছে, অ্যাপেন্ডিক্সও তাই, হার্নিয়াও তাই। তো রোগীদের পক্ষ থেকে, রোগীদের দিক থেকে যে সুবিধাগুলো সেগুলোকে কাটা না কাটার তফাৎ তো সবাই আমরা বুঝতে পারি। ব্যথা তো নেই বললেই চলে ল্যাপারোস্কোপিক সার্জারিতে, এবং একটি ইয়াং বয়সের একটি মেয়ের জন্য হোক, যে কোনো একটা মানুষের জন্য হোক, সময় এবং সেটার জন্য যে ব্যথাটা হবে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিতে ল্যাপারোস্কোপ দিয়ে করে রোগীকে তার পরদিনই ছেড়ে দিতে পারছি, শুধুমাত্র ওই পেটের কাটা না থাকার কারণে। পেটের ভিতরে যেখান থেকে গল্পটা আনা হয় সেখানে খুব বড় ইনজুরি হয় না, সুতরাং সেটা একটা বিরাট সুবিধা। ওষুধপত্র কম লাগে, রোগী কাজে ফিরতে পারে খুব তাড়াতাড়ি, ইনফেকশনের চান্স নেই বললেই চলে, রাইট, খাবার দাবার সাথে সাথে শুরু হয়ে যায়, এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে 6 ঘন্টা পরে রোগীকে ছেড়ে দিতে পারি। সুতরাং আমরা কিন্তু আপনারা বলছেন এটা যে খুব তাড়াতাড়ি 4 ঘন্টা 6 ঘন্টা রোগী ছেড়ে দিচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু রোগীর কিন্তু একটা ভয় থেকে যায় ভিতরে ভিতরে, অনেকে কিন্তু এটাকে ঠিক বিশ্বাস করতে চান না। সেক্ষেত্রে আপনারা আশ্বস্ত করার জন্য আরো দৃঢ়ভাবে কি বলতে চান? অবশ্যই আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হলো, রোগী অপারেশন করে নিজেই বলেন যে এটা ম্যাজিকের মতো কাজ করেছে, যে আমি তো টেরই পাইনি আমার অপারেশন হয়েছে, এবং এখন আমি ফিল করছি না যে আমার এত বড় একটা অপারেশন হয়েছে। তো সুতরাং রোগী সারা পৃথিবীতেই এটা প্রথম দিকে হিস্টোরিক্যাল আপনি জিজ্ঞেস করলেন, প্রথম দিকে যখন ল্যাপারোস্কোপি শুরু হয়েছিল সারা পৃথিবীতেই যারা ওপেন সার্জারিতে অভ্যস্ত ছিলেন তারা এটা অ্যাকসেপ্ট করতে চান নাই, কিন্তু বাই দ্য ডিমান্ড অফ দ্য পেশেন্টই কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়েছে সারা পৃথিবীতে। সুতরাং রোগীর বেনিফিটটাই এত বেশি যে কোনো সার্জারিটাকে অস্বীকার করতে পারেনি। দর্শকের আরো একটি ফোন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার ওয়াইফের 98 এই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে অপারেশন করা হয়েছে। হ্যাঁ, কি অপারেশন? ওই গলব্লাডার স্টোন হয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর 6 মাস পরে আবার সমস্যা হলে ইউনিভার্সিটি করা হয়। তারপরে তার সকালবেলা খুব বমি হয়েছিল, বমি প্লাস জ্বর হয়েছিল, এরকম আস্তে আস্তে খুব খারাপ অবস্থা হয়ে যায়। শেষে তাকে অ্যাপোলো হসপিটাল কলকাতায় ট্রিটমেন্ট করানো হয়েছে, সমরিতা, কিডনি হসপিটাল, তারপরে সিএসসি। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার শরীরে পটাশিয়াম কমে যায়, কমে গেলে সে প্যারালাইজ হয়ে যায়। জেনেটিক প্যারালাইসিস যেটা বলে, ওই পটাশিয়াম দিলে সে আস্তে আস্তে সুস্থ হয়, কিন্তু কিছুদিন পর আবার সে নিস্তেজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখন এটাকে কিভাবে সমাধান করা যায়? এখন ওনার অবস্থা কি? এখন ওনার অবস্থা কয়েকদিন আগে গত সপ্তাহে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল, এবং তাকে পড়াশোনা কমে যাওয়াতে পড়াশোনা আবার দেওয়া হয়। পড়াশোনা দিলেও তারপরও ডিগ্রিজ হয়ে যায়। আচ্ছা, ইআরসিপি করে ওনার কি সমস্যা পাওয়া গিয়েছিল? ইআরসিপি করে যেটা হয়েছিল, ওই গলব্লাডারের নামিকের সমস্যা গিয়েছিল, ওইটার পরে আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে বলি যে ল্যাপারোস্কোপ দিয়ে আপনার স্ত্রী সম্ভবত, প্রিয় দর্শক, গলব্লাডার ফেলা হয়েছিল। পিত্তথলি ফেলে দেওয়ার পরেও কোনো কোনো সময় পরবর্তীতে পিত্তনালীতে অসুবিধা দেখা দিতে পারে। সেটার জন্য পিত্তনালীর পাথর হতে পারে, পিত্তনালীর যেখানে আমাদের ওপেনিং হয় দুধনামে খাদ্যনালীতে, সেখানে স্ট্রিকচার থাকতে পারে। সেই জন্য যে প্রবলেমগুলো হয় সেগুলো ল্যাপারোস্কোপের কারণে নয়, সেগুলো ওপেন এবং ল্যাপারোস্কোপ দুটো পর্যায়ে হতে পারে। ওপেন সার্জারির ক্ষেত্রেও একই প্রবলেম হতে পারে।
এবং পরবর্তীতে আপনার স্ত্রী যেটা হলো বমি এবং পটাশিয়াম কমে যাওয়া, সেটা সম্ভবত গলব্লাডার বা পিত্তনালী রিলেটেড কিছু না, এটা সম্ভবত কিডনি বা কিডনি রিলেটেড কোনো প্রবলেম। এবং এখন আপনার স্ত্রী সম্ভবত কিডনি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি আছেন, ওনার কিডনির কারণেই বা কিডনির কোনো একটা প্রবলেমের কারণে এটা হয়। আমার মনে হয় সেই প্রবলেমটা আপনার বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখলেই বুঝতে পারবেন এবং আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি রেজাল্ট ইসলাম আপনার ভিতরের অ্যানাটমি, যে এটা পিত্তথলি, এটা তার থেকে যে ডাকটা নালীতে জয়েন করছে বা তার সারাউন্ডিং আশেপাশের যে সমস্ত স্ট্রাকচার, সেগুলো যদি খুবই অবস্কিউরড হয়, তখন তো মানে জন্মগতভাবে যদি সেখানকার জন্মগত না, এটা ওই রোগেরই কারণ, বিশেষ করে যখন প্রদাহ হয়ে মানে রিপিটেড প্রদাহ হয়ে প্রদাহগুলো আবার আশেপাশে যে অর্গানগুলোর সাথে যদি অ্যাডিশন থাকে, যেটা সেথে যায়, তখন এই অবস্কিউরিটি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের পকেট করাটাই রোগীর সেফটির জন্য। আচ্ছা, কিন্তু সেরকম ঘটনা তো কম। সেরকম ঘটনা আজকাল অনেকই কম ঘটে। সেটা আরও একটা কারণ হচ্ছে যে রোগীরা অনেকটা সচেতন হয়ে গেছে, রোগীরা তাড়াতাড়ি চলে আসে ডাক্তারের কাছে ওরকম মানে ওরকম কমিটির অবস্থা আছে। আর একটা সমস্যা হচ্ছে, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেঞ্জারাস কমপ্লিকেশন অফ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, সেটা হচ্ছে যদি কোনো কারণে পিত্ত নালীতে একটা ইনজুরি হয়ে যায় এবং পিত্ত ক্ষরণ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ওপেন করে ওটাকে কনভেনশনাল ওয়েতে রিপেয়ার করা যায়। আচ্ছা আচ্ছা, ডাক্তার সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে এমন কি কোনো অবস্থা আছে যখন আপনারা এই পিত্তথলির অপারেশন ল্যাপারোস্কোপি পদ্ধতি করতেই চান না বা করা উচিত না, সেরকম অবস্থা কি হতে পারে? এটাও আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু হলো প্রায় 15-16 বছর হলো। তো প্রথম দিকে আমরা যেটাকে বলি মেডিকেল ভাষায় যে কন্ট্রাইন্ডিকেশনস অফ ল্যাপারোস্কোপিক সার্জারি, আমরা প্রথম দিকে অনেক মোটা পেশেন্টে করতে চাইতাম না, লিভার সিরোসিস যদি থাকে করতে চাইতাম না, সিভিয়ার ইনফেকশন নিয়ে আসলে করতে চাইতাম না। কিন্তু এখন মানে মেডিকেল ভাষায় যদি বলি, দ্যার ইজ নো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন ফর ল্যাপারোস্কোপিক সার্জারি। এখন সব অবস্থাতেই ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যাপ্রোচ করা সম্ভব যদি কোনো সার্জিক্যাল কোনো মিস্টেক, যেটা আপনারা যেভাবে বললেন, সার্জিক্যাল মিস্টেকের কারণে যদি পিত্তনালীতে কোনো ইনজুরি হয় বা সিভিয়ার ইনফেকশনের কারণে যদি দেখা যায় যে ল্যাপারোস্কোপ দিয়ে সেটা সেই স্পেসিফিক সার্জন ছাড়াতে গিয়ে যদি একটু গাট ইনজুরি করেন বা অন্য কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে ফার্দার ব্লিডিং যদি বেশি হয় এবং উনি যদি ব্লিডিং কন্ট্রোল করতে না পারেন, কারণ এক্সপিরিয়েন্সে যে ব্যক্তি, আপনারা যেভাবে যেটা আগে প্রথম বলেছেন যে এখানে যে ট্যাক্টাইল সেন্সেশনটা মানে টাচ করার সেন্সেশনটা যে সার্জন পাচ্ছেন না, উনি ইনস্ট্রুমেন্টের উপরে ততটাই দক্ষ হতে হবে সেটাকে ম্যানেজ করা, ইনস্ট্রুমেন্ট দিয়ে ফিল করতে হবে তাকে, এবং ইনস্ট্রুমেন্ট দিয়েই তাকে ম্যানেজ করতে হবে। সেটা যদি পারবেন, এটাও কিন্তু সময়ের সাথে সাথে ডেভেলপ করে, সময়ের সাথে সাথে ডেভেলপ করে। এটা হলো ওই আমরা আগে বলতাম ওই হাত দিয়ে ভাত খাওয়া আর কাঁটা চামচ দিয়ে খাওয়া। তো কাঁটা চামচ দিয়ে খাওয়াটা অভ্যাসের ব্যাপার, অভ্যাস ডেভেলপ হয়ে গেলে আপনি পারবেন, নইলে আপনাকে হাতে দিতে হবে। তো সেই অবস্থায় অবশ্যই আমি বলবো যে এটা সার্জন স্পেসিফিক। কোনো সার্জন যদি মনে করেন যে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে যে উনি ইনস্ট্রুমেন্ট দিয়ে সেটা ম্যানেজ করতে পারছেন না ইনস্ট্যান্টলি, তখনই রোগীর স্বার্থে তার ওপেন করে সেটা ম্যানেজ করা উচিত। আর যদি পারবেন তিনি করবেন। আচ্ছা, অনেকেরই ধারণা আছে যে ল্যাপারোস্কোপি পদ্ধতিতে অপারেশন করলে পিত্তথলিতে পাথর রয়ে যেতে পারে, আবার অনেকে ভাবেন যে অনেক বেশি পাথর থাকলে করা যায় না, এরকম অনেক রকম ভুল ধারণা দিতে হবে। এগুলো সম্পর্কে এগুলো আসলে পুরোপুরি ভুল। আমি প্রথমে বলেছি যে আমরা যে কোনো নতুন কিছু অ্যাকসেপ্ট করার ব্যাপারে আমাদের কিছু কিছু নেগেটিভ চিন্তা থাকে। তো এটা ডাক্তারদের থেকেও এসছে এবং রোগীদের কাছেও এই ধরনের ইনফরমেশন আমি এখনও মাঝে মাঝে কোনো কোনো রোগী এসে বলেন যে অমুক ডাক্তার বললেন যে পুরোপুরি ক্লিয়ার হয় না, বেড কেটেই পুরো ক্লিয়ার করে দিব। কিন্তু রেজা ভাই প্রথমে যেটা বললেন যে আমরা ল্যাপারোস্কোপের মাধ্যমে পিত্তথলি এবং তার আশেপাশে যত ক্লিয়ারলি দেখতে পাই, 20 গুণ 25 গুণ বড় করে, এত ক্লিয়ারলি আমরা ওপেন করে দেখতে পাই না। সুতরাং এটা আরও অনেক ভালোভাবে করা সম্ভব এবং পুরোটাই নিয়ে আসা সম্ভব, থেকে যাওয়ার কোনো চান্স নেই। দর্শক আরেকটি ফোন দিচ্ছি। হ্যালো, আসসালাম। ল্যাপারোস্কোপির মাধ্যমে কি পেটের চর্বি কমানো সম্ভব? পেটের চর্বি কমানো সম্ভব? এটা একটা খুব কমন প্রশ্ন। পেটের চর্বি কমানোর জন্য সাধারণত ল্যাপারোস্কোপ করা হয় না, সেটা স্কিনের আন্ডারে থাকে। তো ল্যাপারোস্কোপ মিন্স তো পেটের ভিতরে ঢোকা,
কারণ স্কিনের নিচে যেটা থাকে পেটের, সেটাকে সাধারণত লাইপোসাকশন করে এক ধরনের ডিভাইসের প্লাস্টিক সার্জারিটা করে। সেটা এক ধরনের এন্ডোস্কোপি এন্ডোস্কোপি না, মানে স্ক্রিনের নিচে যে সেটাকে সাক আউট করে নিয়ে আসা। আচ্ছা। কেউ কেউ হয়তো এন্ডোস্কোপি দিয়ে বোধহয় দরকার হয় না, এন্ডোস্কোপি লাগে না এটা, কারণ ফ্যাট একটা লেয়ার সাক আউট করে নিয়ে আসা, এটার জন্য এন্ডোস্কোপি দরকার হয় না। Liposuction, এটা মূলত লাইপোসাকশন। ল্যাপোসাকশন সম্পর্কে কি একটু বলবেন যে এটা রেজাল্ট কিরকম? রেজাল্ট অনেকেই করছেন কিন্তু আমি বলবো যে মানুষের শরীরের ফ্যাট তো আর শুধু পেটে জমে না, ফ্যাট সারা শরীরে জমে। মোটা মানুষ যখন, তখন সেটা উপর থেকে শুরু করে সব জায়গায় ফ্যাট জমবে। তারপর একবার কমিয়ে দেওয়ার পরে তো একটা জায়গায় একটা বিষয়, হ্যাঁ, একটা জায়গায় ফ্যাট শুধু কমিয়ে নিলে অনেকেই বলেন যে কিছুটা ডিফর্মিটিস লাগতে পারে। কারণ হঠাৎ করে দেখা গেল যে পেটের চর্বি কমে গেল, কিন্তু ঘাড় এবং পিঠ সবই আগের মতোই রইল, সেটা একটা। দ্বিতীয় কথা হলো যে ওটার পরপর সেটাকে মেনটেন করা এবং ধরে রাখার জন্য যে চেষ্টাটা, সেটা এক্সারসাইজ এবং লো ডায়েট, মানে কি বলে ডায়েটের ইনটেক যদি কম হয়, তাহলেই সেটাকে ধরে রাখা সম্ভব এবং সেভাবে সেটাকে মানুষ করা উচিত। ডক্টর রেজাউল ইসলাম এবং ডক্টর সরকার নাইম, আমাদের সময়সীমা ফুরিয়ে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেলে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেশে এবং বিদেশের চ্যানেলের সাথে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে একটি কথা বলে রাখি যে প্রযুক্তিগত যেসব উন্নয়ন ঘটছে দেশে বিদেশে, এবং সেগুলোর সুবিধা যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে অপারেশন সম্পর্কে যে ভয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকটাই জয় করতে পারবো। আশা করি অনুষ্ঠান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।